আমার ঈদের পোশাক কোথায়? আব্বা তখন সোফায় বসে আমাদের সবার জন্য আনা ঈদের পোশাক দিচ্ছিলেন। কিন্তু আচমকা আম্মার করা প্রশ্নে থমকে গেলেন আব্বা। কারণ আমার হুঁশ হওয়ার পর থেকে কোনোদিন দেখিনি আম্মাকে ঈদের দিন নতুন শাড়ি পরতে। অবশ্য ঈদের দিন কি, আম্মাকে আমি কোনোদিনও নতুন শাড়ি পরতে দেখিনি। সব সময় ওই পুরাতন প্রিন্টের শাড়ি পরে থাকে। ছিঁড়ে গেলে সেলাই করে পরে। আর না হয় ফুপিদের পুরাতন শাড়ি আম্মাকে গোছায়ে দেয়। আব্বা কিছু বলবে তার আগেই দাদি বলল, তোমার আবার কিসের নতুন জামা কাপড় লাগবে বউ? দুদিন আগেই তো তোমারে আমি শাড়ি দিলাম একটা, ওটাই পইরো ঈদের দিন। আম্মা এবার তাচ্ছিল্য হেসে বলল, আপনার মেয়ের পরা পুরনো শাড়ি ওটা আম্মা, ওটা পরে আমি কেন ঈদ করব? বাড়ির বউ হিসেবে আমারও তো ঈদে নতুন কাপড়ের অধিকার আছে। আব্বা এবার হাসকি স্বরে বললেন, হাতে এবার টাকা নেই জবা, কোরবানিতে কিনে দেব। আমার জন্য তোমার হাতে কোনোদিনও টাকা থাকে না। বিয়ের পর প্রথম ঈদে একটা শাড়ি কিনে দিয়েছিলেন, কিন্তু আপনার বোনের পছন্দ হওয়ায় আমার অনুমতি না নিয়েই সেটা আপনার বোনকে দিয়ে দিলেন। এরপর আর কোন ঈদেই আমার কপালে শাড়ি জোটেনি। বিয়ের ১৩ বছর পার হলো, শাড়ি তো দূরের কথা, কোনোদিন বলতে পারবেন একটা কানের দুল বা এক পাতা টিপ কিনে আমার হাতে দিয়েছেন? ক্ষোভ নিয়ে বলল আম্মা। দাদি এবার হায় হায় করে উঠল, সি সি বৌমা, তোমার ননদ না হয় তোমার একটা শাড়ি নিয়েছিল, সেটায় খোঁটা দিবা? ও তোমার নিজের বোনের মতো ভাবে, আর তুমি কি না? ভুল বললেন আম্মা। আপনার মেয়ে আমাকে তার ব্যবহার করা পুরনো শাড়ি দিত, যেগুলো সাধারণ মানুষ ফকিরকে দেয়। আর আপনার মেয়ের জামাই যেমন প্রতি ঈদে আপনার মেয়ের জন্য দোকানের সবচেয়ে দামি শাড়িটা কিনে আনে, আমারও তো অধিকার আছে যে আমার স্বামীও আমাকে দোকানের সবচেয়ে সুন্দর শাড়িটা কিনে আনবে পরাতে। আব্বা আবার একটু রাগী কণ্ঠে বলল, কি বাচ্চা মানুষের মতো শুরু করেছো? বললাম তো হাতে টাকা আসলে কিনে দেব। আম্মা এবার কয়েক সেকেন্ড চুপ করে আব্বার চোখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর সবাইকে অবাক করে দিয়ে টেবিলে রাখা দাদি ফুপুদের জন্য আনা ঈদের কাপড় নিয়ে বারান্দা দিয়ে পাশের ডোবায় ফেলে দিলেন। কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। রাগের মাথায় আব্বা আম্মার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আম্মা তখনও নির্বিকার। এর আগে কোনোদিন আম্মার গায়ে আব্বা হাত তোলেনি, এবারই প্রথম। অবশ্য এতদিন আম্মা নিজের প্রতি হওয়া সব অন্যায় চুপচাপ মেনে নিত, কিন্তু আজ যখন প্রতিবাদ করেছে, সেটারই শাস্তি পেল মনে হয়। আম্মা কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। সন্ধ্যার এই কাহিনীর পর আব্বা বাহিরে চলে যায়, হয়তোবা দাদি ফুপুদের জন্য আবার নতুন কাপড় কিনতে। রাত 10টা বেজে গেছে, খিদেয় পেটটা চোঁ চোঁ করছে। এদিকে দাদিও বসার ঘরে বসে গজগজ করছে সেই তখন থেকে। ছোট ফুপিও যে বেশ কয়েকবার আম্মার ঘরের দরজা ধাক্কিয়েছে, কিন্তু আম্মা সাড়া দেয়নি। এরই মধ্যে আব্বা আবার নতুন কাপড় নিয়ে আসলে দাদি আম্মার নামে অভিযোগ ঝুড়ি নিয়ে বসলো। আম্মা রান্না করেনি, দাদি অসুস্থ, মানুষটা না খেয়ে আছে এত রাতে। এদিকে আব্বার রাগটা আরও বেড়ে গেল। আব্বা যে দরজা ধাক্কাতেই আম্মা এবার দরজা খুলে দিল। তারপর আবার ঘরে ঢুকে পড়ল। ভেতরে তাদের কি কথা হলো জানি না, কিন্তু আব্বা আবারও বাইরে চলে গেলেন, হয়তোবা হোটেল থেকে খাবার আনতে। জানালার ধারে দাঁড়িয়ে আছে জবা। মাত্র 18 বছর বয়সে সংসারে এসেছিল সে। তারপর থেকে স্বামী, ননদ, শাশুড়ি সবার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিয়েছিল। মাথা নিচু করে সারাদিন কাজ করত, কোনোদিন টু শব্দটাও করেনি। স্বামী যা বলতো তা মাথা পেতে মেনে নিত। এমনকি সে যখন অন্তঃসত্ত্বা ছিল তখনও এ বাড়িতেই পড়েছিল, না হলে তার অসুস্থ শাশুড়িকে দেখাশোনা করবে কে? এরপর যখন বাচ্চা কাচ্চা হলো, একা হাতেই সব সামলিয়েছে। বিনিময়ে সে কি পেয়েছে? কিছুই না। বিয়ের 13 বছর হয়ে গেল, তার স্বামী কোনোদিনও তার বাবা মাকে একটু সুতাও দেয়নি। বাধ্য হয়ে জবা নিজেই জসিমকে বলেছিল তার মা বাবাকে এতে কিছু দিতে, কিন্তু জসিম মুখের উপর না করে দেয়, বলে এবার হাতে টাকা নেই। কিন্তু আজ ঠিকই নিজের মা বোনদের জন্য দামি পোশাক এনেছে, তার দুলাভাইয়ের জন্য 6,000 টাকার পাঞ্জাবি এনেছে। তখনই জবা উপলব্ধি করেছে এ বাসায় সে পরে আছে শুধু একটা দাস হিসেবে, যার দায়িত্ব শুধু দাসীগিরি করা। এ বাসায় জবার ইচ্ছের কোনো মূল্যই নেই। তাই তো আজ সে সব নিয়ম ভেঙে প্রতিবাদ করেছে। কিছুক্ষণ আগে জসিম যখন ঘরে ঢুকেছিল, তার ছিল একটি শপিং ব্যাগ হাতে। সেটা থেকে একটি ব্লকের শাড়ি বের করে জবাকে দিতে জবা ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাসতে হাসতে বলে, নিজের বোনের জন্য এনেছেন 5,000 টাকার জামদানি, আর বউয়ের জন্য 800 টাকার ব্লকের শাড়ি, দরকার নেই এ শাড়ির। জসিম জবার আচরণে আবারও অবাক হয়। যেই মেয়ে বিয়ের পর থেকে তার সামনে মাথা নত করে থাকে, সেই মেয়ে আজ তার সাথে ঝগড়া করছে। জসিম আর কিছু না বলেই বেরিয়ে যায় বাইরে, কিন্তু যাওয়ার আগে বলে যায়,
যদি জবার আচরণে এমনি থাকে তবে জবাকে নিয়ে সে সংসার করবে না। জবা তখনকার কথা ভেবে নিজে কথা দেয় আর মাথা নত করে থাকবে না সে। এবার থেকে সে নিজের অধিকারের জন্য লড়াই করবে। এজন্য যদি সংসারটা না টিকে তবু সে থামবে না।